আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা 2 নাম্বার সৃজনশীল প্রশ্নটা আলোচনা করব। এই 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। তার মানে কি আজকে তোমরা যে ক্লিক করেছো খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস দেখতে যাচ্ছ, ঠিক আছে? তোমরা অবশ্যই ধৈর্য সহকারে এই ক্লাসটা ভালো করে বুঝবে। এই প্রশ্নটা আসার মতো, পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা আসে, তার মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রশ্নটা কি বলা আছে একটু পড়ে দেখি। হ্যাঁ, বলা আছে, জনাব অপু 2025 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,70,000 টাকা এবং প্রতিটি 75,000 টাকা মূল্যের 2টি ফটোকপি মেশিন নিয়ে কম্পোজ অ্যান্ড কপি নামে একটি ব্যবসা শুরু করেন। তাইলে 75,000 টাকা মূল্যের 2টা ফটোকপি মেশিন নিছে, ঠিক আছে? 2টি ফটোকপি মেশিন নিছে 75,000 টাকা মূল্যে। তার মানে কি টোটাল কত? 75 গুণন 2 সমান কত হবে? 1,50,000 টাকা। তাইলে 1,50,000 টাকা ফটোকপি মেশিন এবং 1,70,000 টাকা নগদ নিয়ে একটি কম্পোজ অ্যান্ড কপি নামে একটি ব্যবসা শুরু করেন। তাইলে ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো কম্পোজ অ্যান্ড কপি, ঠিক আছে? উক্ত মাসে তার ব্যবসায়ের অন্য লেনদেনগুলো নিম্নরূপ। কি বলা আছে? জানুয়ারি 3 তারিখে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন। দেখো, ব্যাংকে যখন 50,000 টাকা জমা দেয় তখন ব্যাংকে টাকা বাড়ে, অপরদিকে তোমার নগদ টাকা কমে যায়। তার মানে এখানে দুইটি হিসাব হবে, একটি হলো ব্যাংক হিসাব আর একটি হলো নগদান হিসাব। তো ব্যাংক হিসাব আমরা জানি একটি সম্পদ, আর নগদান হিসাবও একটি সম্পদ, ঠিক আছে? তাহলে এখানে ব্যাংক হিসাব সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নগদান হিসাব সম্পদ হ্রাস পেয়েছে। 4 তারিখে বলা আছে, দোকানের বৈদ্যুতিক মিটার স্থাপনের খরচ 15,000 টাকা প্রদান করা হলো। তাইলে বৈদ্যুতিক মিটার স্থাপন করার জন্য 15,000 টাকা খরচ করা হয়েছে। যেহেতু এটি একটি বৈদ্যুতিক মিটার স্থাপন করার জন্য বড় খরচ হয়েছে, এটা একবার স্থাপন করলে দীর্ঘদিন বছরের পর বছর সুবিধা দিবে, সেহেতু এটি বৈদ্যুতিক মিটারের সাথে সংযুক্ত করতে হবে, অর্থাৎ এটি একটি বড় খরচ হিসেবে ধরতে হবে। অপরদিকে তোমার একটি নগদান হিসাব এখানে তৈরি হবে, অর্থাৎ নগদ টাকা কমে গেছে। 7 তারিখে বলা আছে, দেখো, ফটোকপি অ্যান্ড কম্পোজের কাগজ ক্রয়। তাইলে ফটোকপি এবং কম্পোজের কাগজ ক্রয়, এগুলোকে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে, যেহেতু এগুলো কি এখানের প্রোডাক্ট, ঠিক আছে? এরপরে বাকিতে একটি ফ্যান ক্রয় করা হলো। তো ফ্যান হলো অফিস সরঞ্জাম হিসেবে ধরতে হবে, ঠিক আছে? ফ্যান, এসি, এগুলোকে অফিস সরঞ্জাম, এসি বা কম্পিউটার এগুলোকে অফিস সরঞ্জাম হিসেবে ধরবা, ঠিক আছে? এগুলো কে অফিস সরঞ্জাম হিসেবে ধরতে পারো, ঠিক আছে? বা সাপ্লাইস হিসেবেও ধরতে পারো, সমস্যা নেই। তাহলে যেটাই ধরো না কেন এটা একটা সম্পদ হবে। অপরদিকে যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে, টাকাটা এখনো পরিশোধ করা হয়নি, তাইলে কেউ তোমার কাছ থেকে টাকা পাবে এরকম মনে হলে সেটিকে পাওনাদার হিসাব বলা হয় বা প্রদেয় হিসাব বলা হয়। আর প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব একটি দায়। এরপরে 15 তারিখে বলা আছে, দোকানের পরিচিতির জন্য এলাকায় 2,000 টাকা ব্যয়ে প্রচারপত্র বিলি করা হয়েছে। তাইলে দোকানের পরিচিতির জন্য বা দোকানের প্রচারণার জন্য যে ব্যয় করা হয় সেগুলোকে বিজ্ঞাপন খরচ বলা হয়, ঠিক আছে? তাইলে বিজ্ঞাপন খরচ হয়ে গেছে। তাইলে বিজ্ঞাপন খরচ বুঝতেই পারছো, এটা ব্যয়। অপরদিকে নগদ টাকা এখানে কমে গেছে, তাইলে নগদান হিসাব এখানে সম্পদ হ্রাস পেয়েছে। দেখো, 24 তারিখে বলা আছে, একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পাওয়া গেল 8,000 টাকা। তাইলে তোমার প্রতিষ্ঠানের কাজই হলো কম্পোজ অ্যান্ড কপি করা, ঠিক আছে? ফটোকপি করা তোমার কাজ। তাহলে এখানে 8,000 টাকা তুমি ফটোকপি করে পাইলা, তাহলে এখানে এটা তোমার আয় হলো, ঠিক আছে? তাইলে এখানে আয় হলো, নগদ টাকা পাইলা তুমি, নগদ টাকা বৃদ্ধি হলো। তাইলে একদিকে নগদ টাকা বৃদ্ধি পেলো, অপরদিকে আয় হলো, ঠিক আছে? এরপরে দোকানের ভাড়া বাবদ 30 তারিখে দোকানের ভাড়া বাবদ 5,000 টাকার চেক প্রদান। দেখো, চেক প্রদান করলে কিন্তু ব্যাংক থেকে টাকা কমে, তাহলে ব্যাংক হিসাব একটি তৈরি হয়েছে এখানে। আবার দোকানের ভাড়া একটা খরচ, তাহলে ভাড়া খরচ হিসাব একটা তৈরি হয়েছে। তাইলে একদিকে ব্যয়, অপরদিকে সম্পদ হিসাব তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এই ছিল এই প্রশ্নের লেনদেনগুলোর ব্যাখ্যা। তো এখন আমাদের প্রশ্নগুলোর সমাধান করতে হবে। কি বলা আছে দেখো, ক নম্বর প্রশ্ন বলছে, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধনের সূত্র আমরা জানি, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে এখানে দেখো, এই যে প্রারম্ভিক বলতে কি বোঝায়? বছরের শুরুতে যেটি নিয়ে ব্যবসা শুরু করে সেটি হলো প্রারম্ভিক, বা মাসের শুরুতে যেটি করে সেটি হলো প্রারম্ভিক। এই যে এখানে দেখো, জানুয়ারির 1 তারিখে নগদ 1,70,000 টাকা এবং প্রতিটি 75,000 টাকা মূল্যের 2টি ফটোকপি মেশিন নিয়ে
ব্যবসা শুরু করেন। তাইলে এই যে জানুয়ারির শুরুতে যেটা শুরু করলো এটি হলো প্রারম্ভিক। তো নগদে একটি সম্পদ এবং ফটোকপি মেশিন এটাও একটি সম্পদ। তাইলে দুইটা সম্পদ যোগ করে এখানে যদি আরো দায় থাকতো তাহলে দায় মাইনাস করে দেওয়া লাগতো, দিয়ে আমাদের প্রারম্ভিক মূলধন বের করা লাগতো। তো এখানে মোট সম্পদ আছে বাট দায় নেই, তাহলে মোট সম্পদ মাইনাস দায় হলো 0, তার মানে কি মোট সম্পদ যেটা সেটাই প্রারম্ভিক মূলধন। তাহলে এই যে 1,70,000 আর 75,000 গুণন 2 সমান 1,50,000 হবে। তাইলে এটি হবে প্রারম্ভিক মূলধন। তাহলে এটার অ্যান্সার কিভাবে করব? প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, তারিখ এখানে আমরা একটু তারিখটা কারেকশন করে নিব। এটি 2025 সাল দিব আমরা। হ্যাঁ, এখানে 2025 সাল জানুয়ারি 1 তারিখ, নগদ 1,70,000 টাকা, আর ফটোকপি মেশিন এটিকে অফিস সরঞ্জাম হিসেবে বলতে হবে। তাইলে অফিস সরঞ্জাম দুইটা হয়েছে, প্রতিটি 75,000 টাকা করে দুইটা, তার মানে 75,000 গুণন 2 সমান 1,50,000। তাইলে দুইটা যোগ করলে 3,20,000 টাকা হয়। এটি হলো প্রারম্ভিক মূলধন। এখানে আমাদেরকে লিখে দিতে হবে প্রারম্ভিক মূলধন, বা উপরে লিখে দিচ্ছে তো আর দরকার নেই, তারপরে আমরা একটু লিখে দিই। ঠিক আছে, এইটা প্রারম্ভিক মূলধন। ওকে, প্রারম্ভিক মূলধন 3,20,000 টাকা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাইলে ক নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। খ নম্বর প্রশ্ন বলেছে যে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ আর 15 তারিখে লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী দেখাও। তাইলে এই যে 1 তারিখে নগদান হিসাব, তারপরে অফিস সরঞ্জাম হিসাব এবং মূলধন হিসাব তৈরি হলো। ঠিক আছে, তারপরে 3 তারিখে কি হলো? ব্যাংক হিসাব, নগদান হিসাব তৈরি হলো। তারপরে 7 তারিখে কি হলো? 7 তারিখে কম্পোজের জন্য কাগজ ক্রয় করলাম, মনিহারি হিসাব তৈরি হলো। ঠিক আছে, তারপরে 15 তারিখে কি আছে? প্রচারণা বাবদ ব্যয় করলাম, তাহলে এখানে বিজ্ঞাপন খরচ তৈরি হলো। তো এইগুলো কোনটি কোন শ্রেণীর হিসাব সেটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে প্রথমে আমরা 1 তারিখেরটাই যাই। তাহলে 1 তারিখে কি বলা আছে দেখো, প্রদত্ত লেনদেনগুলোর হিসেবের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করা হলো, বা হিসাবের শ্রেণীবিভাগ নিম্নরূপ। তাহলে জানুয়ারি 1 তারিখে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব আর মূলধন হিসাব এই তিনটা তৈরি হয়েছে, অর্থাৎ জানিয়ে ব্যবসা শুরু করবে সেগুলো ডেবিট আর মূলধন ক্রেডিট হবে। ঠিক আছে, তো এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলে নাই, বাট এগুলোকে নগদান হিসাব, নগদান কি? সম্পদ, অফিস সরঞ্জাম সম্পদ। আর এটি কোন ধরনের, কোনটি কোন শ্রেণীর হিসাব, এগুলো নিয়ে কিন্তু আমি একটি ক্লাস দিয়েছি, অর্থাৎ এই যে হিসাব অধ্যায়ের প্রাথমিক বা বেসিক আলোচনা নামে একটি ক্লাস দিয়েছি, সেই ক্লাসটা তোমরা দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। হ্যাঁ, তাইলে তো নগদান হিসাব হলো সম্পদ, অফিস সরঞ্জাম সম্পদ, মূলধন হিসাব মালিকানা সত্ত্ব। এরপরে 3 তারিখেরটা, 3 তারিখে কি বলা আছে দেখো, 3 তারিখে বলা আছে ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। তাইলে ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকে টাকা বাড়ে, অপরদিকে নগদ টাকা কমে। তাইলে এক পাশে ব্যাংক হিসাব আর এক পাশে নগদান হিসাব। তাইলে এটা আমরা লিখবো, দুইটা হিসাব হবে, একটি ব্যাংক হিসাব আর একটি হলো নগদান হিসাব। তাইলে ব্যাংক হিসাব এটাও সম্পদ, নগদান হিসাব এটাও সম্পদ। ঠিক আছে, এটা দিয়ে দেব। এরপরে 7 তারিখে বলা আছে ফটোকপি ও কম্পোজের জন্য কাগজ ক্রয় করেছি 2,000 টাকা। তাইলে কাগজ কালি করব ক্রয়, এগুলোকে মনিহারি হিসাবে লিখবো। ঠিক আছে, তাইলে এগুলোকে মনিহারি হিসাবে লিখে ফেলবো। তাইলে এখানে মনিহারি একটা ব্যয়, অপরদিকে নগদ টাকা কমে গেছে, তাইলে নগদ একটা সম্পদ। তাইলে অফিস সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। সাপ্লাইজ খরচ বা মনিহারি যেটা লেখো না কেন হয়ে যাবে। তাইলে সাপ্লাইজ খরচ এটা ব্যয় হিসাব, নগদান এটা সম্পদ হিসাব। এরপরে দেখো 15 তারিখেরটা বলেছে দোকানে প্রচারপত্র বিতরণ করা হয়েছে 2,000 টাকা, তার মানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তাহলে বিজ্ঞাপন একটা ব্যয়, বিজ্ঞাপন হিসাব, অপরদিকে নগদ টাকা কমে গেছে, তাহলে নগদান হিসাব। তাহলে বিজ্ঞাপন হিসাব এটি হলো ব্যয়, নগদান হিসাব এটি হলো সম্পদ। ঠিক আছে, আমি আবারও বলছি কোনটি কোন শ্রেণীর হিসাব এ নিয়ে আমি একটা বিস্তারিত ক্লাস দিয়েছি। তোমরা অবশ্যই বেসিক আলোচনা নামে যে হিসাবের একটি ক্লাস দিয়েছি সেই ক্লাসটা অবশ্যই দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে। এরপরে আমরা গ নম্বর প্রশ্নের অ্যান্সার করব। গ নম্বর প্রশ্ন বলেছে জানুয়ারির 4, 8, 24 ও 30 তারিখের লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। 4, 8, 24 ও 30 তারিখে। তাহলে 4 তারিখে কি দোকানের বৈদ্যুতিক মিটার স্থাপনের খরচ 15,000 টাকা। এটা আমরা কিভাবে করব দেখো। তাইলে এটা আমরা এখানে সালটা 2025 মেনশন করে দেব। ঠিক আছে, তাইলে দেখো কি বলা আছে, বৈদ্যুতিক মিটার
স্থাপনের জন্য 15,000 টাকা ব্যয় করা হয়েছে। যেহেতু বৈদ্যুতিক মিটার স্থাপন করা হয়েছে, স্থাপনের একটা খরচ দেওয়া হয়েছে, প্রাথমিক খরচ। তাহলে কোনো সরঞ্জামে যদি কোনো প্রাথমিক খরচ থাকে সেগুলোকে সেই সরঞ্জামের সাথে ইনক্লুড করতে হয়। তাহলে বৈদ্যুতিক সরঞ্জামের সাথে এটা ইনক্লুড করব। তাহলে বৈদ্যুতিক সরঞ্জাম ডেবিট করব, নগদান টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট করব। ঠিক আছে, বৈদ্যুতিক সরঞ্জাম একটা সম্পদ, এই সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে, এই জন্য ডেবিট হয়েছে। নগদান হিসাব একটি সম্পদ, এখানে সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য ক্রেডিট হয়েছে। ওকে, ঠিক আছে। এরপরে দেখো 8 তারিখে বলা আছে বাকিতে একটি ফ্যান ক্রয় করা হলো 3,000 টাকা। তাইলে বাকিতে একটি ফ্যান ক্রয় করেছো, তাইলে অফিস সরঞ্জাম এটা কি দিতে হবে? ফ্যান ক্রয় করছো, এটাকে অফিস সরঞ্জাম ধরতে হবে। তো এটাও একটা সম্পদ, তাইলে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। অপরদিকে যেহেতু এই টাকাটি এখনো পরিশোধ করোনি, এই টাকাটা পরিশোধ করতে হবে, কেউ তোমার কাছ থেকে টাকা পাবে, তাইলে কেউ তোমার কাছ থেকে টাকা পাবে এরকম মনে হলে সেটিকে পাওনাদার হিসাব লিখতে হবে। এখানে পাওনাদার হিসাবও বৃদ্ধি পেয়েছে, তাই পাওনাদার হিসাব ক্রেডিট হয়েছে। তাইলে এটা জাবেদা হবে কি? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আমি জাবেদা বলতেছি, যদিও তোমাদের এই প্রশ্নে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে, অর্থাৎ এর পরের চ্যাপ্টার 6-এ এগুলোকেই জাবেদা বলা হবে। ডেবিট ক্রেডিট নির্ণয় করাই হলো জাবেদা। হ্যাঁ, এরপরে দেখো 24 তারিখে বলা আছে একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পাওয়া গেল 8,000 টাকা। তাইলে নগদে 8,000 টাকা ফটোকপি করে আয় করেছো, তাইলে এটা লিখবা যে নগদ টাকা পেয়েছো, তাহলে নগদান হিসাব, নগদ যেহেতু একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে, তাহলে বৃদ্ধি পাইলে ডেবিট হয়, তাহলে নগদান হিসাব ডেবিট। আর যেহেতু এই যে ফটোকপি করে আয় করেছো, তার মানে এটি সেবা আয়, ফটোকপি তো একটা সেবামূলক প্রতিষ্ঠান, ঠিক আছে, তাহলে এটি একটি সেবা আয়, সেবা আয় হিসাব ক্রেডিট, তাইলে এখানে আয় বৃদ্ধি পাইছে যার কারণে ক্রেডিট হয়েছে। ওকে, এরপরে 30 তারিখে লেনদেনটা দিব। কি বলা আছে? দোকান ভাড়া বাবদ 5,000 টাকা চেক প্রদান করা হলো, তাহলে ভাড়া একটি ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইছে। অপরদিকে চেক প্রদান করলে ব্যাংকে টাকা হ্রাস পায়, তাইলে ব্যাংক হিসাব কমে যায়। ঠিক আছে, তাইলে এখানে কি লিখবো? ভাড়া হিসাব ডেবিট 5,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা, এটা লিখে দিব। তো এই ছিল গ নাম্বার প্রশ্নের সমাধান। সেই সাথে সাথে 2 নাম্বার প্রশ্নের সৃজনশীল প্রশ্নের সমাধানটা আমরা কিন্তু করে ফেললাম। আমি আবারও বলছি, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নে যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে সেটি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা যদি সেটাও না বুঝতে পারো তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে সরাসরি তুমি আমার সাথে কথা বলেও বুঝে নিতে পারো। অথবা কোনো হেল্প লাগলে বা সাপোর্ট লাগলে অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।